ভূত এফএমের এসব কোনোদিনও আমার বিশ্বাস ছিল না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা। বাড়িটি যখন তৈরি করা হয় তখন তার নিচ থেকে মানুষের হাড় গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয় এটা আমি খেয়াল করি 2012 থেকে 13 দিকটায়। তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগেই প্রথম নিউজটা পাই আমি আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি। দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার একটাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠেই শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছে। এমনকি আমার মায়ের অসুখ উনি ভুগবেন সেটাও আমি 3 মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন নিজের ফ্যামিলি বা আত্মীয়দের, ক্ষতি হচ্ছে দেখতে দেখতে একটা টাইমে আমি ডিপ্রেশন ও পাশাপাশি ইনসোমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম। এবার তাতে ঘটনাগুলো তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম, যদি কারো উপকার করা যায়। যাদের সাথে পরিচয় ছিল তাদের আগে সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথেই বিষয়টা শেয়ার করা হয়ে যায়। প্রিয় লিসেনার, আজকের প্রতিটি গল্প মন দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সাক্ষী হতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন সবার আগে আমাদের এই রহস্যময় জগতের গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই রোমহর্ষক অভিজ্ঞতার ভাগ পায়। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরো কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসোমনিয়াতে ভুগি, সেহেতু সারা রাত জেগে থাকা হয়। বই, সিনেমা, নাটক এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিঁট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা দিইনি, কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার, বাসার অন্যান্য মানুষের গলার ডাক রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার হয়েছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পায়। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই। ঠিক এমনি একটা 3 বছর বয়সী বাচ্চাকে আমি প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়, দৌড়ে বেড়ায় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি। তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে? আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাধুনী মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত যেতে দেখেছে। এছাড়াও বিভৎস চেহারার এক মহিলাকে তার পাশে
দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরো অনেক ঘটনা এই বাড়িতে হতো। এখন হুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। এটা শুরু হয়। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভয়ঙ্কর ইমেল এপিসোড শোনেন বা শুনতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ইমেল। চলুন আমরা সরাসরি ইমেলটি শুনবো এবং আরো কিছু বাছাই করা ঘটনা রয়েছে, এগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে শুনবো। আজকে যে বাছাই করা ঘটনাগুলোকে আমি স্পেশাল ঘটনা বলছি, কেননা আপনারা সম্পূর্ণ ঘটনা শুনলেই বুঝতে পারবেন কেন আজকের এই ঘটনাটি স্পেশাল। চলুন চলে যাই সরাসরি ঘটনাতে। 2017 সালের ফেব্রুয়ারি থেকে পুরোটা বছর আমার হ্যালুসিনেশন, আমি যতজন মানুষকে দেখেছি সকলের সাথে আমার মিট হচ্ছে, যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব 2018-19-এর ভেতর আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনো কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না, কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেলটা পড়বেন। যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, সেহেতু আমার নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আমরা কথা বলি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, এবং এইগুলো নিয়ে এক একজনের এক এক রকমের মত, এবং এক একজন এক একভাবে ব্যাখ্যা দেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেন। আমার কাছে অবশ্য কোনো ব্যাখ্যা নেই। আমি এই সমস্ত ব্যাপারে খুবই কম জানি, এবং জানি না বলতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আজকে শো এর আগেও, এবং এখনো কিছু বিষয়ে কথা বলবো। এই যে আপনি হাফেজ মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। এবং আমি আপনাকে জিজ্ঞেস করবো, এই যে ইমেইলটা আমি পড়লাম, জি, এই ইমেইলের ব্যাপারটা কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে? এই সমস্ত সমস্যা কি হয় মানুষের মধ্যে? জি, এরকম মানুষ অনেকগুলো সমস্যাতে পড়ে থাকে। জি, মানুষের চিন্তা শক্তি, বা মানুষ যখন কোনো দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, জি, এরকম মানুষগুলো ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখে থাকে, এবং সেটা বাস্তবায়ন হয়ে যায়। জি, এবং স্বপ্ন এরকম একটাও হয় যা বাস্তব হয়, যেটা হইতেছে তার কোনো বিপদ আসবে আগামীকাল অথবা 2 দিন পর, তার কিছু সমস্যা আসবে তার। তখন এই ঘুমের মধ্যে উনি দেখতে পাবে কিছু অচেনা মানুষ বা চেনা মানুষই তার কাছে আসবে, এসে তাদের মুখ মলিন থাকবে, রাগান্বিত থাকবে, নারাজ থাকবে, অসন্তুষ্ট। তখন এই মৃত ব্যক্তি হোক বা এরকম অশুভ সংবাদ কিছু আসে, এই সংবাদগুলো স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার কাছে 2টা দিন পরে হোক বা কিছুদিন পরে হোক, তার এই স্বপ্নটা সত্য বাস্তব যে তার দুঃসংবাদ বই আসতেছে। এবং এর মনে কিছু স্বপ্ন হয় যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে। তখন সে দেখবে যে হয়তো মৃত ব্যক্তি আপন হোক বা অচেনা মানুষই হোক, হাসি মুখ নিয়ে আসবে, তার ঘরের কাছে মাথার কাছে দাঁড়াবে, তাকে কিছু দেওয়া হবে। তা আসলে এটা বাস্তব রূপে ধারণ হয় যে তার কিছু সুসংবাদ আসতেছে, এমন স্বপ্ন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমরা পরিচিত মানুষকে, আত্মীয় স্বজনকে অনেকে স্বপ্নে দেখেন, যারা মৃত, তাদেরকে কেন স্বপ্নে দেখেন বলে আপনার মনে হয়? যে সমস্ত কাছের মানুষগুলোকে স্বপ্নের মধ্যে দেখানো হয় আসে, হয়তো আপনি তাদেরকে ভুলে গেছেন বা মনে আসতেছে না, কিন্তু যিনি আপনাকে মনে করতেছেন, আপনাকে প্রচুর ভালোবাসতো বা আপনাকে খুব প্রিয়, আপনাকে সে কাছের মানুষ মনে করতো, সেখান থেকেই এখনো পর্যন্ত আপনাকে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ বলেই সে আপনার কাছে স্বপ্নের যুগে দেখা দিতেছে, সে চলে আসতেছে আপনাকে দেখার জন্য। সে আচ্ছা, এটাও স্বপ্নে এরকম হয়। এটাও স্বপ্নে এরকম হয়। এবং আমরা এই যে স্বপ্নে আমরা মাঝে মাঝে অনেকে বলেন যে অনেক ধরনের নির্দেশ পান। জি, হ্যাঁ, তো এইটা কতটা যুক্তি নির্ভর বা এটা? বিশেষ স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু
উপদেশ নির্দেশ দেওয়া হয়। হুম আমি হুম, এর আগে আপনাদেরকে বলছিলাম যে একটি আতসী রোগ আছে, হুম হুম, আতসী নামের যে একটা রোগ আছে, সেটা কিন্তু সে অলিয়া উলিয়াদেরই নিগা দৃষ্টি, আর এটা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে, এই আতসী রোগটা স্বপ্নের মাধ্যমেই বেশি হয়ে থাকে। হুম, আমাকে কোনো অলি অথবা আলিম যিনি হোক বা আল্লাহর তরফ থেকেই হোক, আমার কিছুদিন পরে কিছু সংবাদ আসবে যে সেইখানে আমাকে ঘুমের মধ্যে এরকম উপদেশ নির্দেশ দেওয়া হয়, হুম হুম। যেমন তুমি এই কাজটা করো না, এই পথে যেও না, বা এখানে আসো, এই যে এই কাজটা করো, এরকম উপদেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, ওকে, আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি আচ্ছা। ওই মুহূর্তে। হুম হুম, এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। আম, প্রচুর আসা যাওয়া ছিল জি। নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। হুম হুম, অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল হুম হুম। ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি আচ্ছা। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল পুরাটা। হুম হুম, গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম হুম হুম, এবং জেগে গেলাম। হুম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। হুম হুম, মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। হুম। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। আচ্ছা। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি, যে আর কি ঘটনা আপনার হ্যাঁ, সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, হুম। যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। হুম, তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসায়। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন, সামথিং, যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছোচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার
যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো জি। উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো আচ্ছা। বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে, আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসায় চলে গেলাম। তো এটা আচ্ছা। ছিল সেকেন্ড ঘটনাটা আর কি। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। জি। আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল। বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাইয়া একদম অন্য জগতের মানুষ বলতে পারেন। এই টাইপের, মানে কি বল, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেব, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল। তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার। তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার এই আঙ্গুলে, কি হয়েছে। তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে পরে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো।
তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা এগুলো আপনি পাথর নিজে এক্সপিরিয়েন্স করেছেন? একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটা কি আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া, একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল। যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখে ও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল প্রিয় লিসেনার, আজকের প্রতিটি গল্প মন দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা কিছু হারহিম করা বাস্তব অভিজ্ঞতা। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর সাক্ষী হতে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন সবার আগে আমাদের এই রহস্যময় জগতের গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই রোমহর্ষক অভিজ্ঞতার ভাগ পায়। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই থেকে কেউ আজকের একজন কথা বলে ঘটনায়। ওঠে, কি হয়েছে, কি সমস্যা? হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে, তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো, আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যে এই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে, আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতো ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি। আমি আসছি মিরপুর 12 থেকে।
ভাইয়া আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। হুম, তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে হুম, ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, হুম, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। তারা আচ্ছা। হচ্ছে শুধু ঘরটা ছিল, বা ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য হুম। চট্টগ্রাম ওখানে থাকে। আর আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি just- কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন, এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর। আর গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী। এই যে গ্রামের ঘটনা বলছেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতি বলতে হ্যাঁ, বলেন। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। হুম, ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলাও কেউ ঢুকে, মানে অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুইজন থাকতো, মানে মুরব্বী থাকতো দুইজন, স্বামী স্ত্রী। আর ওনার দুটো ছেলে। ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে। হুম। তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়। আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমার সমস্যা ছিল, এই জন্য হুম। বাড়ি করে দেওয়ার জন্যই থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল, মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল। তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরনো একটা গাব গাছ ছিল। ওই উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন, কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। হুম। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখলো যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, এটা একটা থাকার স্থান আমার, সো এটা তুমি কেটো না। আচ্ছা। তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, চিন্তা করলো যে স্বপ্ন তো। তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা। এরপরে ওনার সাথে আর কি যে মেন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। হুম, হুম। তো রাসেল ভাইয়া ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই, মানে ওই দিন রাত্রি উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে হুম। মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনাকে আচ্ছা। ডাকতেছে, তো উনি কেয়ার করেন নাই, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। হুম, হুম। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। হুম। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক দিবে, হুম, বা একা একা তো উনি বাইরে যাবে না, তো বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি, আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপরা টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। হুম। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাইয়া ওটাকে মানে বের বলে থাকে আর কি, এটা সবাই বুঝবে না হয়তো বা। আচ্ছা। আর শহরে আমরা লেক বলে থাকি। আচ্ছা। ওই জায়গায় লেক টাইপের কিছু ছিল, তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়। উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা পানির মধ্যে। হুম। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। হুম। তো উনি কিছুই বলতে পারছিল না, আচ্ছা। জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। হুম, হুম। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে, আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, হুম। নামের ঘর ছিল আর, কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো হুম। ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে, বা ওনার দিক তাকায় বিদ্যুৎ ভাবে হাসাহাসি করতেছে। হুম। তো
তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। হুম। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেকদিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনো হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা ওটা দিয়ে হচ্ছে মানে চারোদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনো বাথরুম ওগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দিয়ে উনি মানে ওয়াশরুমে গেছে। বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছে না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরো দু একদিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেরই একটা সরকারি কবরস্থানে ওকে মাটি দেওয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে। আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই জায়গায় একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কিরকম কাপড় চুপুর পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেওয়া হয় ওর পর থেকে ওই ঘরে কেউ থাকতে পারতো না। ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত কর, অফ কর, নাহলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলো কি বিশেষ করে, এই জন্য ওনার বইয়ের উপর ও রাখছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ও আর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টস চাকরি করতো, উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আস্তে আস্তে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল, উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বি ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় না, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে
মেনে নিতে পারে নাই, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানে দু একজন কবিরাজকে নিয়ে আসা হয়। আর আমাদের ওখানে বাজারে একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়নি, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যায় একটা ইয়া করে, আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে, তারা দোয়া পড়লো। আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ইয়া দিয়ে ওখানে সাইড সাইড ইয়া দিছিল আগুন দিয়ে। তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়। মানে কিছু দেখা যায় নাই, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে। আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ও ঘটনাটা পুরাই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যদি কি কি নিয়ে যাবে, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে এই গাছের আমি ডালটা নিয়ে যাব। ওটা হচ্ছে সিরাজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সবকিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি। আর ওই যে গাছটা ছিল, গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এখনো, যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি। এটাই ধন্যবাদ আপনাকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার 3rd নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। আমি রায়ান, তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকাল বেলায় ছাদে হাঁটছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কীরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থাই নাই তখন। আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার 3rd ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক
আজকের ভয়ঙ্কর ঘটনাটি মন দিয়ে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে থাকে অজানা অনেক সত্য। সো আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ভয়ানক ঘটনাগুলো আমাদের শেয়ার করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের বন্ধুদের সাথে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আবারও ফিরব কাল ঠিক 1:30 বাজে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।